হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 1 নম্বর সেট আছে, এটা আলিপুর নিউটন গার্লস হাই স্কুল এবং নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। তাছাড়া যারা ভিডিওটি দেখছো, অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে এক দাগে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও। 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2.25 টাকা 9 টাকার কত পার্সেন্ট সেটা বলতে হবে। তো এই শতকরা যখন বের করতে হয়, আমাদের মনে রাখতে হবে যে যেখানে এর কথাটা থাকবে সেটাকে নিচে রাখতে হয়। তো এখানে 2.25 টাকা 9 টাকার, তাহলে 9 টাকার কত পার্সেন্ট এটা জানতে চেয়েছে। তো 9 টাকাকে নিচে রাখতে হবে এবং 2.25কে ওপরে রাখতে হবে। তো 2.25 এখানে 9 রাখলাম ইন্টু 100, এত পার্সেন্ট। তো এটা হিসাব করলে পাই, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে 225 দিলাম, এখন 9 দিলাম। দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, দশমিক দিইনি, সেই জন্য একই পিঠে দুটো শূন্য দিলাম। আর এখানে ইন্টু 100 তো আছে, এত পার্সেন্ট। 100 কেটে দিলাম, তাহলে 9 দিয়ে 225কে ভাগ করতে হবে। 9 দুগুণ 18, 8 আর 4 দিলে 12 হয় 45, 5 নং 45, তাহলে এটা হলো 25%। তো এখানে অপশন এ এর সাথে মিলছে। দুই জায়গায় আছে ফাঁকা ঘর পূরণ করো। এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে ইন্টু -1 + 9 = 0 দেওয়া আছে। এখানে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে সেই সংখ্যা বসাতে হবে। ইন্টু -1 + 9 = 0। এখানে x ধরে নিলাম, তাহলে তাই যদি হয় তাহলে -1 এবং x গুণ করলে -x + 9 এটা = 0। তাহলে -x সমান, এখানে কি হলো, +9 আছে, সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে -9 হবে, -1 কেটে দিলাম, তাহলে x সমান পেলাম 9। তো ফাঁকা ঘরে এখানে 9 বসবে। 3 দাগে আছে 6⁷ এর ঘাত ও নিধান লেখো। তাহলে 6⁷ এর এই 7টাকে ঘাত বলা হয়, ঘাত সমান 7 ও নিধান এটা সমান 6। 16 × 16 × 16কে 2 এর ঘাত আকারে প্রকাশ করো। 16 × 16 × 16, তাহলে 16কে যদি উৎপাদকে ভাঙা যায়, 2 8 2 16, 2 4 2 8, 2 2 2 4, অর্থাৎ 16 এটা হচ্ছে 2 এর পাওয়ারে 4, এই 16 এটাও 2 এর পাওয়ারে 4, এই 16 এটাও 2 এর পাওয়ারে 4। তাহলে এখানে গুণ করছি, বেস একই আছে, তাহলে কি করব, 2 এর পাওয়ারে 4 + 4 + 4, আর এটা = 2 এর পাওয়ারে 4 4 8, 8 4 12, 2 এর পাওয়ারে 12। তারপরে আছে কি, অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে আছে 15 PQ = 21 Q। তো এই অনুপাতের উভয় পদে আছে কিউ আছে, তাহলে উভয় পদে যখন কিউ আছে, তো প্রথম পদকে কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে 15P থাকবে। সেকেন্ড পদকে কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে 21 থাকবে। এখন আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 5 15, তাহলে 5P হলো, এখানে 3 7 21, অর্থাৎ 7 হবে। এরপরে 6 আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। x y এবং z ক্রমিক সমানুপাতি হলে এখান থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে। তাহলে x y ও z ক্রমিক সমানুপাতি, তার মানে আগে বুঝে নিই। ক্রমিক সমানুপাতি
ক্রমিক সমানুপাতির অর্থ হলো আমি যদি প্রথম দুটো সংখ্যার অনুপাত করি অর্থাৎ x/y এবং দ্বিতীয় সংখ্যাটিকে আবার নিয়ে তৃতীয় সংখ্যার সাথে অনুপাত করি তাহলে এটা কিন্তু একই হবে। তো এখান থেকে বজ্রগুণ যদি করি y আর y স্কোয়ার সমান z এবং x গুণ করলে এটা পাই xz। তাহলে যে y স্কোয়ার সমান xz আছে এটা সঠিক হবে, অর্থাৎ এটা অপশন বি সঠিক। তারপরে আছে 5 - 6x² y² + 6xy সংখ্যামালায় x স্কোয়ার এর সহগ কত? তাহলে সংখ্যামালাটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। প্রদত্ত সংখ্যামালাটি হলো, এখানে আছে 5 - 6x² y² + 6xy। আচ্ছা, এখানে x স্কয়ারের সহগ বের করতে হবে, তাহলে লিখবো x স্কয়ারের সহগ। দেখো এই x স্কয়ার যুক্ত পদ কত আছে -6x² y², তাহলে x স্কয়ারটা যদি মুছে দিই -6y² থাকছে, তাহলে সহগ হবে -6y²। এরপর 8 এর দাগে আছে পাশের চিত্রে কোণ ABC কোণ ABC কত হবে? তো ছবিটা এখানে দেওয়া আছে, দেখো BAC এটা 50 ডিগ্রি আছে, কোণ ABC এর মান দেওয়া নেই, আমাকে বের করতে হবে। তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে এদিকে 50 আর এদিকে 60, 50 আর 60 মিলে 110, তাহলে 180 থেকে 110 ডিগ্রি যদি বিয়োগ করি আমরা তাহলে পাবো 70 ডিগ্রি। তাহলে এই বি কোণটা হলো ABC কোণটা হলো 70 ডিগ্রি। তো যেটা মুখে বললাম সেটা আগে লিখে নিই। ABC এটা 50 ডিগ্রি আছে, এটা আছে 60 ডিগ্রি, তাহলে কোণ ABC অর্থাৎ এই কোণটা এটা সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 50 ডিগ্রি ও 60 ডিগ্রি, এই দুটো বিয়োগ করব, তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস 50 আর 60 মিলে হলো 110 ডিগ্রি, তাহলে পেলাম 70 ডিগ্রি। তাহলে অতএব কোণ BAC = কোণ ABC সমান BAC অর্থাৎ 50 ডিগ্রি কোণ BAC আর কোণ ABC এখন বের করলাম এটা 70 ডিগ্রি, তাহলে প্রথমে ডিগ্রি ডিগ্রি তুলে দিই, তাহলে 50:70, তারপরে 10 দিয়ে ভাগ করে দিলে 5:7। তো এবার 2 এর 1, এখানে 2 এর আগে বলা আছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা সোডিয়াম লাগবে? তো এটা আমরা ঐকিক নিয়মে করতে পারবো। তো এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো স্টেনলেস স্টিলের পরিমাণ যেটা কিনা গ্রাম, আর এদিকে হবে ক্রোমিয়ামের পরিমাণ। এটাও হবে গ্রামে। তো প্রথমে স্টেনলেস স্টিলের পরিমাণ 6 কিগ্রা আছে আর ক্রোমিয়ামের পরিমাণ 720 গ্রাম আছে, তাহলে 6 কিগ্রাকে আমি গ্রামে প্রকাশ করে নেব, কারণ একই এককে না করলে উত্তর ভুল আসতে পারে। তাহলে 1000 দিয়ে গুণ করে এটাকে গ্রাম করে নিলাম, সমান 6000 গ্রাম, আর ক্রোমিয়াম লাগছে 720 গ্রাম। তারপরে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে, তাহলে 11 × 1000 গ্রাম সমান 11,000 গ্রাম,
কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে, তাহলে এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে লিখতে হবে কি, লিখতে হবে 6000 গ্রাম স্টেনলেস স্টিলের জন্য ক্রোমিয়াম লাগে 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে সমান 720 গ্রাম। 1 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে সমান 720, আর 6000টা নিচে আসবে যেহেতু সরল সম্পর্ক ক্রোমিয়ামের সাথে স্টেনলেস স্টিল পরিমাণের সাথে ক্রোমিয়ামের পরিমাণের সরল সম্পর্ক, কারণ স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়লে ক্রোমিয়ামের পরিমাণও বাড়বে, অর্থাৎ বেশি করে স্টেনলেস স্টিল তৈরি করতে গেলে ক্রোমিয়াম আমাকে বেশি করে নিতে হবে, সেই জন্য এটা বাড়লে এটা বাড়ে, এটা হলো সরল সম্পর্ক। সেই জন্য 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে যতটা ক্রোমিয়াম দরকার হচ্ছে, যদি 1 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে হয় তাহলে ক্রোমিয়াম আরও কম দরকার হবে, তাহলে এই সংখ্যাকে আমি 6000 দিয়ে ভাগ করলাম। এবার 11000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে ক্রোমিয়াম লাগে সমান 720, তাকে 11000 দিয়ে ভাগ করছি, এই 720কে 11000 দিয়ে গুণ করব, তাকে আবার ভাগ করব 6000 দিয়ে। তো কাটাকুটি করলে এখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে 6, 6 12 72 আমরা জানি, তাহলে এখানে হলো 12, 6 12 72, এখানে 0, তাহলে 11 এবং 120 গুণ করতে হবে, তাহলে এটা হলো 1320 গ্রাম। তো যেহেতু 1000-এর বেশি আছে তাহলে বরং এটাকে কেজিতে পরিণত করি। তো কেজিতে পরিণত করতে গেলে 1320 একে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কেজি। তো একটা দুটো তিনটে, তাহলে যেহেতু একই বিটে তিনটে শূন্য, তাহলে তিনটে সংখ্যার আগে দশমিক হবে, 1.320, শূন্যটা দেবো না তাহলে আর, তাহলে এত কেজি। তো এখানে প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে, তাহলে অতএব 1.32 কিগ্রা ক্রোমিয়াম লাগবে। এরপরে 2 এর 2, 2 এর 2তে আছে তোমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, তোমার শ্রেণীর মোট ছাত্রী সংখ্যা 60 জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত ছিল, তাহলে মোট ছাত্রী সংখ্যা 60 জন, আমার শ্রেণীতে আজ 30% ছাত্রী এসেছে, তাহলে 60 এর 30% কত হয় সেটা প্রথম বের করে নিতে হবে। তাহলে 60 জন ছাত্রীর ছাত্রীর 30% সমান 60 ইন্টু 30/100 জন, 0 0 কেটে দিলাম, এই 0 0 কাটলাম, তাহলে 3 6 18 সমান 18 জন। তো এখানে আছে যে আজ কতজন ছাত্রী উপস্থিত হয়েছে, অতএব আজ 18 জন ছাত্রী উপস্থিত হয়েছে। তিনি আছে মিলন একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নাম্বার পাবে। মিলন 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে এবং বাকি 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, মিলন কত নাম্বার পেয়েছে, তাহলে ঠিক উত্তরের জন্য মোট কত নাম্বার পেল আর ভুল উত্তরের জন্য কত নাম্বার পেল সেটা বের করতে হবে, তারপর এই দুটো নাম্বার যোগ করতে হবে।
তাহলে প্রথমে লিখে নেব কি যে মোট 10টি প্রশ্ন ছিল, 5 নাম্বার ও প্রতি ভুল উত্তরের জন্য -2 নাম্বার। মিলন 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। তাহলে 6টি প্রশ্নের একটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার, তাহলে একটি ঠিক উত্তরের জন্য পাই সমান 5 নাম্বার। তাহলে এখানে 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, 6টি ঠিক উত্তরের জন্য পাই সমান, এটা হবে 5 × 6 নাম্বার সমান 30 নাম্বার, 30 নাম্বার পাই। এবার 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে, তাহলে একটি ভুল উত্তরের জন্য পাই সমান -2 নাম্বার। তাহলে 6টি না, এখানে 4টি ভুল উত্তরের জন্য পাই সমান -2, তার সাথে 4 গুণ হবে, সমান -4 × 2 = 8 নাম্বার। তো মিলন কত নাম্বার পেয়েছে? তাহলে মিলনের মোট নাম্বার, মিলনের মোট প্রাপ্ত নাম্বার সমান, ঠিক উত্তরের জন্য পেয়েছে 30, তাহলে 30 হবে, ভুল উত্তরের জন্য পেয়েছে -8, তাহলে এখানে -8 হবে। তো 30 প্লাসে মাইনাসে -8, আর এটা ইজ ইকুয়াল টু 22। এরপরে 4 দাগে আছে, দেখো নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত তা লেখো। তাহলে নির্ণয় করে এবং লেখো। তাহলে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত করতে হবে। মিশ্র অনুপাত করতে গেলে আমরা জানি যে এটা পূর্বপদ, এটা উত্তরপদ। তাহলে পূর্বপদগুলো আগে গুণ করব এবং উত্তর পদগুলো গুণ করব, এই দুই গুণফলের অনুপাত বের করব। তো এখানে আছে দেখো 8:6, 3:6 ও 26 এর মিশ্র অনুপাত সমান, এটা পূর্ব পদগুলো গুণ করব ইজটু এখানে উত্তর পদগুলো গুণ করব। পূর্ব পদ আছে 8, 3 এবং 26, 8 × 3 × 26, আর উত্তর পদ আছে 6, 6, 13, 6 × 6 × 13। তাহলে প্রথম যদি 3 দিয়ে ভাগ করি, এখানে 3 আছে, 6কেও 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 1 হয়ে যাবে, তাহলে এখানে 1 লিখবো না। 8 × 26 ইজটু এখানে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, 6 আর 13। এরপরে আমরা কি করতে পারি, 2, 2, 4, 4 দিয়ে ভাগ করতে পারি, কারণ 2কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 6কে 2 দিয়ে ভাগ করা যায়। এদিকে 8কে 2 দিয়ে ভাগ করা যায়, দুবার 2 দিয়ে ভাগ করা যায়। প্রথম 2 বার ভাগ দিয়ে ভাগ করলে এটা 4 হয়ে যাবে, তারপর 2 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে যাবে। তাহলে 2 × 26, অর্থাৎ আমি 4 দিয়ে ভাগ করলাম। এদিকটাকে 4 দিয়ে ভাগ করলে, এটা 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2, আর এটা 2 দিয়ে ভাগ করলে, তাহলে কি করলাম, এদিকটাকেও 4 দিয়ে ভাগ করলাম, এদিকটাকেও 4 দিয়ে ভাগ করলাম। তাহলে এখন আলটিমেটলি আছে 26 × 2 = 52 ইজটু এখানে আছে 3 × 39, 3 1 কে 39, 1 কে 39। ও এখনো ভাগ যাবে, এখনো 13 দিয়ে ভাগ করলে, 4 13 × 52 আর 3 13 39, তাহলে 4:3। যেহেতু প্রথম এটা পূর্বপদ, এটা উত্তরপদ, পূর্বপদ বড়, তাহলে এটি গুরু অনুপাত। তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে রয়েছে। প্রথম ও তৃতীয় সংখ্যাটি যথাক্রমে 8 এবং 4.5 হলে মধ্য সমানুপাতিটি কত? তাহলে মধ্য সমানুপাতিটি x ধরে খুব সহজে করা যাবে। দেখো এখানে
তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, প্রথম ও তৃতীয় সংখ্যাটি 8 ও 4.5। তাহলে মধ্য সমানুপাতি আমি ধরে নিই, মনে করি মধ্য সমানুপাতি সমান x, তাহলে অতএব 8x ও 4.5 এই তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি যে অতএব 8/x ইজ ইকুয়াল টু x বাই 4.5। তাহলে বজ্রগুণ করলে পাই x এবং x হয়ে গেল x স্কোয়ার, আর এটা 8 এবং 4.5 গুণ করতে হবে। তো মুখে মুখে করা যায়, আবার এখানে বসিয়েও করা যায়। তো দেখো মুখে মুখে কিভাবে করবে। 8 মানে এর মধ্যে 3খানা 2 গুণ গুণ করে আছে, তাহলে কি একে 3বার ডবল করলে হয়ে যায়। যেমন এটা 4.5, প্রথমবার ডবল করলে হবে 9, তারপর ডবল করলে হবে 18, তারপর ডবল করলে হবে 18 দুগুণে 36। তাহলে এটা আমরা লিখতে পারি যে 36। আর এভাবে বুঝতে না পারলে তোমরা 4.5কে 8 দিয়ে গুণ করে নাও। 5 8 40 শূন্য, হাতে 4, 4 8 32 আর 4 36, দশমিকটা এখানে বসলো। এভাবেও করতে পারো। তাহলে বা x সমান, এখানে যেহেতু এক কাজ করি, 36 মানে 6 এর স্কোয়ার, তাহলে হলো x স্কোয়ার সমান 6 তার স্কোয়ার, তাহলে x সমান হলো 6। এখন যেহেতু আমরা দুখানা +6 গুণ করলে 36 হয়, আবার দুখানা -6 গুণ করলেও কিন্তু 36 হয়। যেমন +6 ইন্টু +6 সমান প্লাসে প্লাসে +36, -6 ইন্টু -6 মাইনাসে প্লাস, এটাও 36। সুতরাং আমরা এখানে +6 দিতে পারি বা -6 দিতে পারি। সুতরাং এইখানটা যখন লিখছি এখানে +-6 লিখতে হবে। তাহলে x সমান +-6। অতএব এখানে মধ্য সমানুপাতি বের করতে বলা হয়েছে, তাহলে মধ্য সমানুপাতি সমান +-6। নেক্সট আছে একটি মালায় 35টি জবা ও 60টি গাঁদা ফুল রয়েছে। মালায় আরও 5টি জবা ফুল যোগ করা হলে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত কি হবে? তাহলে প্রথম অবস্থায় মালায় কোন ফুল কটা আছে সেটা লিখে নিতে হবে। তো একটি মালায় 35টি জবা ফুল আছে, তাহলে মালায় জবা ফুলের সংখ্যা সমান 45, আর 60টি গাঁদা ফুল আছে, গাঁদা ফুলের সংখ্যা সমান 60। এবার আরও 5টি জবা ফুল যোগ করলে আরও 5টি জবা ফুল যোগ করলে জবা ফুলের সংখ্যা হয় আগে জবা ফুল ছিল 45টি, এখন আরও 5টা যোগ করা হয়েছে, তাহলে +5 হবে, সমান এটা হলো 50। অতএব জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, জবা ফুল আছে 50 আর গাঁদা ফুল আছে এখানে 60, তাহলে 50 × 60, 10 দিয়ে যদি উভয় পদকে আমরা ভাগ করি তাহলে 5:6, তো এটা হলো 5:6। তিনে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, এখানে মান নির্ণয় করতে হবে এটা অথবা এটা। তো প্রথমে 3 এর 1,
10 to the power 3 into 10 to the power 4 by 2 to the power 5 into 5 to the power 4 এখানে মান নির্ণয় করতে হবে। তো 10কে আমরা ভাঙতে পারি 5 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 5 তার পাওয়ারে 3, এখানে তাই যে 2 ইন্টু 5 তার পাওয়ারে 4, আর নিচে আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে যদি এ বি হোল টু দি পাওয়ার n হয়, আমরা এ টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে এই সূত্র প্রয়োগ করে এইখানটা কি করতে পারি, এই 3টা 2 এর পাওয়ারে এবং 5 এর পাওয়ারে লিখতে পারি। তো এখানে লিখব 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ারে 4, 5 এর পাওয়ারেও 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4, আর নিচে আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4, এটা আছে। এখন উপর পার্টটা দেখি, উপরে আছে 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 4, তাহলে যেহেতু গুণ করছি, গুণ সম্পর্কে আছে, তাহলে পাওয়ার যোগ করতে হবে। যেহেতু বেসও একই আছে, তাহলে বেস একই থাকলে পাওয়ার আমরা যোগ করতে পারি। 2 2 পাওয়ারে 3 4, তাহলে 3 প্লাস 4 লিখতে পারি, এবং যেটা 5 আছে এখানে 3 প্লাস 4, 3 প্লাস 4 লিখতে পারি। তাহলে এখানে কি করলাম, এখানে আমি একটা সূত্র প্রয়োগ করলাম যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, গুণ করার ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তো এই সূত্র প্রয়োগ করলাম, আর নিচে যেমনভাবে আছে ওটা কোনো চেঞ্জ করব না, উপরটা সলভ করে নেওয়ার পরে এটা চেঞ্জ করব। তাহলে দেখো সমান 2 এর পাওয়ারে 3 আর 4 যোগ করলে 7 হলো, 5 এর পাওয়ারে 3 আর 4 যোগ করলে 7 হলো, আর নিচে 2 এর পাওয়ারে 5 এবং 5 এর পাওয়ারে 4 সমান 2 এর পাওয়ারে 7 মাইনাস 5 এবং 5 এর পাওয়ারে 7 মাইনাস 4, 7 মাইনাস 4, কারণ ভাগ সম্পর্কে থাকলে পাওয়ার আমরা বিয়োগ করি, এটা এরকম সূত্র। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে আমরা লিখি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই সূত্র প্রয়োগ করলাম। তাহলে সমান 2 এর পাওয়ারে 7 থেকে 5 বিয়োগ করলে 2 ইন্টু 7 এর পাওয়ারে 7 5 না, এটা 5 এর পাওয়ারে 7 থেকে 4 বিয়োগ করলে হলো 3। তো এখানে দেখো 2 এর স্কোয়ার, তো 2 দুগুণ 4, আর 5 এর কিউব অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 25 এর সাথে 5 গুণ করলে 5 25 125, তাহলে পেলাম 125। তো 4 দিয়ে গুণ করতে হবে, তো এটা মুখোমুখি করতে পারি, যেমন 4 মানে 2 ইন্টু 2, অর্থাৎ একে দুবার ডবল করলে হয়ে যাবে। 125 এর ডবল 250, 250 এর ডবল 500, তাহলে এটা 500 হবে। এভাবে করতে পারি, বা এভাবে বুঝতে না পারলে 125 কি 4 দিয়ে বসিয়ে গুণ করো, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, 4 2 8, 8 2 10 শূন্য হাতে 1, 4 1 4। এবার 3 এর 1 এর অথবা, 3 এর 1 এর অথবাতে দেখো এটা আছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3, 2 to the power 3 into 3 to the power 9 by 3 to the power 6 into 6 to the power 3, এটা আছে। তো এগুলো সব মৌলিক সংখ্যা, বাট 6টা হলো যৌগিক সংখ্যা। তাহলে এই 3 আর 3 আমরা ভাগ করতে পারছি, বাট 2কে ভাগ করতে পারছি না, 6কে আগে ভেঙে লিখতে হবে তারপরে। তো এটা ভাগ না করে আমি আগে 6টাকে ভেঙে লিখি, তাহলে 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6কে 3 দুগুণ 6, অর্থাৎ 2 ইন্টু 3 লিখতে পারি, তার পাওয়ারে এখানে 3 আছে। এখন ওপর পার্টটা চেঞ্জ করব না, ওপর পার্টটা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 থাকছে, আর নিচের পার্টে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 এর পাওয়ারে 3, 3 এর পাওয়ারে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। তো এবার ওপর পার্টটা একই রকমভাবে চেঞ্জ করবো না, এটা 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9, নিচের পার্টটা দেখি 3 দুই জায়গাতে আছে, এর পাওয়ারে 6, এর পাওয়ারে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 লিখে নিলাম ইন্টু 3 টু দি পাওয়ার, গুণ যেহেতু করছি 6 আর 3 যোগ করে 9 পাবো, 6 প্লাস 3। তো ওপরটা একই রকমভাবে চেঞ্জ করব না, নিচেরটা এবার চেঞ্জ করি, না নিচেরটা 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 6 প্লাস
3 ইট ইজ ইকুয়াল টু 9। তো এখন 2 টু দি পাওয়ার ভাগ সম্পর্কে চলে এলো, 3 মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 মাইনাস 9, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে পেলাম 2 টু দি পাওয়ার 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, সুতরাং 3 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 এটা ইজ ইকুয়াল টু 1, 3 টু দি পাওয়ার 0 এটাও ইজ ইকুয়াল টু 1, তাহলে 1। এখানে যেটা প্রয়োগ করলাম যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 0, এই সূত্র প্রয়োগ করলাম। এরপরে 3-এর 2, তিনের 2তে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। তো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ লিখে নিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 4x + 1 মিটার, নিচে লিখব প্রস্থ সমান 3x মিটার, অতএব ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে 4x + 1 এবং প্রস্থ আছে 3x, এটা গুণ করে দিলাম, আর এটাও মিটার এটাও মিটার, তাহলে এখানে হবে বর্গ মিটার। কারণ মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয়, আর স্কোয়ার মানে হলো বর্গ। তো সমান 3x দিয়ে 4x এ গুণ, 3 × 12 x আর x স্কোয়ার, তাহলে 12x স্কোয়ার হলো, প্লাস 1 এর সাথে 3x গুণ, তাহলে 3x, এটা বর্গ মিটার। এরপরে 3-এর 3 আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র আমরা জানি, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, এটা দেওয়া আছে 8x² বর্গ একক দেওয়া আছে। তো এখান থেকে যদি আমাকে প্রস্থ বের করতে হয়, প্রস্থ, তাহলে লিখব বা প্রস্থ সমান কি হবে, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, বা দৈর্ঘ্যটা এর নিচে আসবে, 8x² বাই দৈর্ঘ্য। কিন্তু দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য বলা আছে 4x একক, তাহলে 4x দিয়ে দিলাম, এখানে একক লিখলাম। 4 × 2 = 8, 2 x² আর x কাটলে উপরে x থাকবে, তাহলে এটা হবে 2x, 2 এবং x একক। এরপরে 3-এর 4 আছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে, অর্থাৎ এর সাথে কত যোগ করলে এটা পাওয়া যাবে। তাহলে বের করতে গেলে আমাকে এটার থেকে এটা বিয়োগ করতে হবে, এটা লিখে মাইনাস দিয়ে এটা লিখতে হবে। তো প্রথমে আছে 14x² + 11x - 3, এর থেকে বিয়োগ করতে হবে -8x² + 8x + 1, এটা বিয়োগ করতে হবে। তো সমান -14x² + 11x - 3, -a + 8x² -a + -8x -a + -1, তো -14x² আর এখানে +8x², যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা -6x² হলো, +11 -8, এখানেও আলাদা চিহ্ন, 8 এবং 8-এর আগে মাইনাস, 11-এর আগে প্লাস, বিয়োগ করলে 3 হবে, বড় সংখ্যার আগে প্লাস, তাই +3 হবে x, আর কেবল সংখ্যা এখানে -3 আছে এবং -1 আছে, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস দিলাম এবং যোগ করে 4 বসালাম।
তাহলে অতএব এই যে -6x² + 3x - 4 যোগ করতে হবে। এরপরে 3 এর 5, 3 এর 5-এ আছে সরল করো 2x - 6x * 5 - 8x - 3y এটা আছে সমান 2x লিখলাম। 6xটা প্রত্যেকটা পদের সাথে গুণ করতে হবে, -6xটা -a + a মাইনাস 5 × 6 = 30, তাহলে 30x -a প্লাস 6 × 8 = 48 এবং x² -a প্লাস 3 × 6 = 18 xy এটা হলো। এখন x দুই জায়গাতে আছে, এখানে একটা এখানে একটা, এই দুটো সদৃশ পদ, তাহলে যোগ বিয়োগ করতে হবে। এখানে 2 এর আগে প্লাস 30 এর আগে মাইনাস, আলাদা চিহ্ন বলে আমরা বিয়োগ করব। 30 থেকে 2 বিয়োগ করলে 28 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই -28 x দিলাম প্লাস 48 x² প্লাস 18 xy, তাহলে এই পর্যন্ত এর মান। এরপরে 4 এর 1, 4 এর 1-এ বলা আছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম, এটার নাম দিলাম bx। এখন এই সরলরেখাকে বেস করে আমি যে কোনো কম্পাসের যে কোনো একটা মাপ নিলাম। মাপ নিয়ে প্রথমে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 75 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাকে 90 ডিগ্রি কোণ আগে এঁকে নিতে হবে। তো এখান থেকে এ পর্যন্ত 60 আর এখান থেকে এ পর্যন্ত 30, 60 আর 30 মিলে 90 হলো। তাহলে এই যে 30টা আছে, 30টাকে যদি দুভাগে ভাগ করি, তাহলে এদিকে 60 আর এদিকে 30-এর হাফ 15, 60 আর 15 মিলে 75, তাহলে 75 ডিগ্রি আঁকতে গেলে আমাকে এই মাঝখানটাকে দুভাগে ভাগ করতে হবে। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য কম্পাস এখানে আর এখানে বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে উপর দিকে। এখানে বৃত্তচাপ আঁকলাম আর এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে এর সাথে বি বিন্দু যোগ করলাম। তাহলে এখানে নাম দিলাম এ, তাহলে এখানে যে কোণ পেলাম এটা 75 ডিগ্রি, তাহলে কোণ এ বি, এটাকে সি নাম দিয়ে এক্স না দিয়ে এ বি সি সমান 75 ডিগ্রি। এরপরে দুই জায়গায় আছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। তো 90 ডিগ্রি কোণ উপরে যেভাবে এঁকেছি ঠিক একইভাবে নিচে আগে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে, তারপর তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো প্রথমে যে কোনো সরলরেখা নিয়ে নিলাম, এটার নাম দিলাম বি সি। এবার এখানে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য কম্পাসের যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ এভাবে আঁকবো। এর উপরে একটা 60, এখানে আবার 60, এই 60কে দুভাগে ভাগ, তাহলে এটা 90 ডিগ্রি কোণ আঁকছি। তো এটা পেলাম 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি কোণকে দুভাগে ভাগ করতে গেলে এখানে আর এখানে কম্পাস বসিয়ে সামনে বৃত্তচাপ আঁকবো। এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ হয়ে গেল আর এখানে কম্পাস বসিয়ে বৃত্তচাপ হয়ে গেল। আচ্ছা, এই যে মাপটা নিলাম এই মাপটা একই রাখলেও হবে, কমালেও হবে, বাড়ালেও হবে, কোনো অসুবিধা হবে না। তো এইখানে বিন্দু পেয়েছি, এটা কৌণিক বিন্দুর সাথে যোগ করে দিই, তাহলে এটার নাম দিলাম পি, এখানে নাম দিলাম এ। তাহলে এ বি সি 90 ডিগ্রি কোণ, বিপি সমদ্বিখণ্ডক। তাহলে কোণ এ বি সি সমান 90 ডিগ্রি আর বিপি হলো এর
সমদ্বিখণ্ডক। তাহলে দুখানা খণ্ড পেলাম, এ বিপি সমান পিবিসি, কোণ পিবিসি, এবিপি সমান কোণ পিবিসি। তাহলে এটা হয়ে গেল 4-এর 2। এরপরে 4-এর 3। 4-এর 3-এ আছে স্কেল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকো। তো 15 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা 60 ডিগ্রি থেকে শুরু করব। 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে 30 ডিগ্রি পাবো। 30 ডিগ্রিকে আবার সমদ্বিখণ্ডিত করলে আমরা 15 ডিগ্রি কোণ পাবো। তাহলে যে কোনো একটা সরলরেখা নিয়ে নিতে হবে, যার নাম দিলাম বিসি। এবার কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ 60 ডিগ্রি কোণ আঁকছি। তাহলে এটা হলো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি বিন্দু পেয়ে গেলাম এখানে। এটা নাম দিলাম, আচ্ছা এটা এ নাম দিই। তাহলে এটা হলো 60 ডিগ্রি কোণ। একে সমান দুভাগে ভাগ করলে পাবো 30 ডিগ্রি কোণ। একে সমদ্বিখণ্ডিত করছি। সমদ্বিখণ্ডিত করার অর্থ হলো সমান দুভাগে ভাগ করা। তো দুভাগে ভাগ করলে এটা 30 ডিগ্রি হলো। এটা এ বি সি, এটা ডি নাম দিলাম। আর একে আবার সমান দুভাগে ভাগ করব। তো এখান থেকে এই হলো, এটা ই। এই কোণটা কিন্তু 15 ডিগ্রি, নাম ইবিসি, কোণ ইবিসি, এটা সমান 15 ডিগ্রি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম জানাবে। থ্যাংক ইউ।